পর্ব 603 সুবর্ণ সুযোগ। নন্টে আর ফন্টের অবস্থা খুবই শোচনীয়। তাদের মাথা ফেটে রক্ত বেরোচ্ছে, তাও অহংকারে কোনো ঘাটতি নেই। মৈনাক নিজের বন্ধুদের এই অবস্থা সহ্য করতে না পেরে নীলকেই হুমকি দিয়ে বসলো। তবে নীলও মুহূর্তের মধ্যে মৈনাককে নিজের জায়গাটা দিল বুঝিয়ে। তুমি, দাঁতে দাঁত চেপে কি যেন একটা বলার চেষ্টা করলো মৈনাক, কিন্তু তার মুখের কথা মুখেই রয়ে গেল। নীলের হাবভাব দেখে সেখানে উপস্থিত লোকেদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হলো। এত ধ্বংসাত্মক একটা লোক তাদের মধ্যে এসে উপস্থিত হলো কোথা থেকে, কেউই বুঝতে পারছিল না। লোকে কি ভাবছে সে কথা ভাবার সময় এই মুহূর্তে নীলের কাছে ছিল না। মুহূর্তের মধ্যে ফন্টের চুলের মুঠি ধরে তাকে টেনে উপরে তুলল সে। তারপর সিগারেটে টান দিয়ে তার মুখে ধোঁয়া ছেড়ে নীল বলল, এখনো কি তুমি আমাকে মারার স্বপ্ন দেখছো? দেখলে দেখতেই পারো, স্বপ্ন দেখতে তো আর ট্যাক্স লাগে না। তুমি মরবে। ফন্টের চোখে যেন প্রতিশোধের আগুন জ্বলছে। তার সারা শরীর যন্ত্রণায় কাহিল হয়ে পড়লেও তার শরীরী ভাষা সে কথা বলছে না। এখনই সুযোগ পেলে নীলকে সোজা জমের বাড়ি পাঠিয়ে দিত সে। মনে হচ্ছে আমি তোমাকে ঠিক সন্তুষ্ট করতে পারিনি। কথাটা বলতে বলতেই জ্বলন্ত সিগারেটে ছ্যাঁকা দিতে শুরু করলো নীল ফন্টেকে। ফন্টে যন্ত্রণায় চিৎকার করলেও নীলের তাতে কিছু যায় আসলো না। নীল জোর করে ফন্টেকে দাঁড় করিয়ে তার পায়ে মারলো কষিয়ে এক লাথি। এক লাথিতেই নীলের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হলো ফন্টে। এমনিতে আমি খুবই শান্ত প্রকৃতির মানুষ, আর আমাদের মধ্যে ব্যক্তিগত কোনো সমস্যা নেই। আমার মনে হয় না যে আমাদের মধ্যে এরকম একটা ঘটনা ঘটা উচিত ছিল, কিন্তু তুমি বিনা কারণে আমার আর মৈনাকের মধ্যে নাক গলিয়েছ, তাই আমি আর তোমাকে ক্ষমা করতে পারলাম না। কিছুক্ষণ চুপ করে থাকার পর নীল আবার বলল, কিন্তু তোমরা আমার সামনে যদি নাক খত দিয়ে নিজেদের ভুল স্বীকার করে নাও, তাহলে আমি তোমাদের হয়তো ক্ষমা করলেও করতে পারি। তারপর তুমি আর নন্টে দুজনেই এখান থেকে যেতে পারো। তুমি চাও যে আমরা তোমার কাছে ক্ষমা চাই? ভুলে যাও, ওসব শুধু তোমার স্বপ্নেই সম্ভব। ফন্টের সারা শরীর যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছিল, চোখ মুখ ফুলে উঠেছিল, কিন্তু তার ঔদ্ধত্যে কোনো বদল আসেনি। নীলকে রীতিমতো চিৎকার করে কথাটা বলল সে। আচ্ছা, তাই নাকি? তাহলে তো তোমাদেরকে আরো একটু শিক্ষা দিতে হয়। হঠাৎই নীলের চোখে একটা অদ্ভুত নিষ্ঠুরতা চকচক করতে লাগলো। হঠাৎই ফন্টের কাঁধটা বেশ জোরে চেপে ধরল নীল। প্রথমে ফন্টের ব্যথা না লাগলেও নীলের হাতের চাপ বাড়ার সাথে সাথে তার মুখের ভাব বদলাতে শুরু করলো। মটাস। কয়েক সেকেন্ড পরেই মটমট করে শব্দ হতে লাগলো। লাল হয়ে উঠল ফন্টের সারা মুখ। নীল তার যে কাঁধটা ধরেছিল সেটার অবস্থা এখন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের মতোই। এটা তো সবে শুরু। আমি তোমার অন্য হাতটারও ঠিক একই অবস্থা করতে পারি। তোমার পা গুলোকেও ছাড়ার কোনো ইচ্ছে আমার নেই। তোমার যদি মনে হয় যে একটু বেশি অবিচার হচ্ছে, তাহলে যে কোনো সময় ক্ষমা চেয়ে সবকিছু এখানেই শেষ করতে পারো। কথাটা বলার সময় একটা মৃদু হাসি ফুটে উঠল নীলের মুখে, যেন অত্যন্ত স্বাভাবিক কয়েকটা কথা বলছে সে। কিন্তু তার মুখের কথা শুনে আশেপাশে দাঁড়িয়ে থাকা সকলেরই গায়ের লোম খাড়া হয়ে উঠল। পৃথিবীতে এমন কেউ নেই যে সব ব্যাপারে পারদর্শী। ভয় হলো আমাদের সেই প্রাণ পাখির নাম, যা জন্ম থেকেই আমাদের মধ্যে ফরফরিয়ে উড়ে বেড়াচ্ছে, তার থেকে পুরোপুরি মুক্তি পাওয়া একরকম অসম্ভব। এক একজন থাকে যারা নিজের ভয়কে জয় করার ক্রমাগত চেষ্টা করে যায়, আর সেই চেষ্টার ফলে তাদের ভয় মনের কোনো অজানা গলিতে লুকিয়ে পড়ে। কিন্তু হঠাৎ একদিন সেই ভয়ের মুখোমুখি হলে মানুষের মন কি করবে বুঝতে পারে না, আর শেষ পর্যন্ত মানুষকে ভয়ের সামনে মাথা নত করতে হয়। অথচ ভয়ের আগে জয় আছে। ছোটবেলা থেকে এই কথাটাই প্রত্যেকটা মানুষকে শেখানো হয়ে থাকে। এই নন্টে আর ফন্টের কথাই ধরা যাক না। অতীতে লোক তাদেরকে ভয় পেত, তাদের সঙ্গে ঝামেলা বাঁধানোর সাহস কারোর ছিল না, আর সেই কারণেই তাদের আত্মবিশ্বাস অহংকারে পরিণত হয়েছিল, আর ছোটবেলা থেকেই রীতিমতো দৌরাত্ম্য শুরু করে দিয়েছিল তারা। কিন্তু আজ ফন্টে যখন নীলের মুখোমুখি, তখন তাদের এইসব ঔদ্ধত্য কোনো কাজে আসলো না। মাত্র কয়েক মাস আগে যুদ্ধবিদ্যার দুনিয়ায় পা রাখা নীল ইম্পেরিয়াল ক্যাপিটালের দুই ইয়াং মাস্টারের সমস্ত আত্মবিশ্বাস ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। স্থানীয় লোকেদের মনে একটু ভয় তৈরি করার জন্যই এমনটা করেছিল নীল। তবে নিজের উদ্দেশ্যে সে পুরোপুরি সফল। প্রথম দিন ইম্পেরিয়াল ক্যাপিটালে পা রেখে 100-100 নম্বর হাসিল করেছে সে। নীলের এমন রুদ্রমূর্তি দেখে আর তার হাতে এতক্ষণ ধরে ধোলাই খাওয়ার পরেও ফন্টে নীলের সঙ্গে আর খারাপ ব্যবহার করবে বলে মনে হয় না। এবার গোটা বিষয়টা একটু ফন্টের দৃষ্টিভঙ্গি থেকে দেখা যাক। ফন্টের মতে নীল হলো একটা পাগল জংলি কুকুর, যাকে সে বশ করতে পারেনি। তার কাছে এই মুহূর্তে দুটো পথ খোলা, হয় ক্ষমা চাওয়া আর না হয় মরে যাওয়া। এখন ঘটনা হলো মৃত্যুকে ফন্টে ভয় করে, কাজেই ক্ষমা চাওয়া ছাড়া তার কাছে আর কোনো রাস্তা নেই। নীল কয়েক সেকেন্ড ফন্টের দিকে আর চোখে তাকিয়ে থাকার পর তার অন্য কাঁধটাও চেপে ধরল। সে নিজের শক্তি প্রদর্শনের আগেই ফন্টের শরীর কাঁপতে শুরু করলো।
না, দয়া করে এরকম করো না। আমি আমি ভুলছিলাম, আমার ভুল হয়ে গেছে। কি বললে তুমি? এখানে অনেক লোক আছে, আমি ঠিক শুনতে পেলাম না। তবে ক্ষমা চাওয়ারও কিন্তু একটা নির্দিষ্ট ধরন থাকে, সেসবও কি এখন আমাকেই শিখিয়ে দিতে হবে? কড়া গলায় বলে উঠল নীল। নিজের হাতখানা ফোনটের কাঁধ থেকে সরিয়ে নিল সে। নন্টে আর ফোনটে কি কোনোদিনও ভাবতে পেরেছিল যে বাইরে থেকে আসা একটা ছেলের সামনে তাদের মাথা নত করতে হবে? তাদের মান সম্মান আজ ধুলোয় মিশে গিয়েছে। সর্বপ্রথম ভিডিও দেখতে হলে নীল সবার সামনে তাদেরকে মাথা নিচু করে নাক খত দিতে বলেছে। এবং এখন আপনারাই বলুন তো, এত কিছুর পরে ইম্পেরিয়াল ক্যাপিটালে নন্টে আর ফোনটের সম্মান বলতে কি কিছু থাকবে? আমার ভুল হয়ে গেছে, আমাদের ফেসবুক পেজটি দাঁতে দাঁত চেপে চাপা আক্রোশে বলে উঠল ফোনটে। আমাদের কাছে খুব কম তার মূল্যে চোখে কিনে মুখে নিতে গলার পারেন। স্বরে আমাদের কাছে তীব্র অপমানের জ্বালা। 500 থেকে 600 তাদের টাকা আশেপাশে এপিসোড যে রয়েছে। কজন লোক ধন্যবাদ দাঁড়িয়েছিল সকলকে। তাদের মুখে যেন একেবারে তালা পড়ে গিয়েছে। টু শব্দ পর্যন্ত করার মতো সাহস হচ্ছিল না কারোর। চুপ করে দাঁড়িয়ে চোখের সামনে শুধু ফোনটাকে অপমানিত হতে দেখছিল তারা। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো সেটা খুব ভালো কথা, কিন্তু আরো একটু আগে বুঝতে পারলে তোমার এই অবস্থা হতো না। অক্ষত শরীরে বাইরে যেতে পারতে। ফোনটের কাঁধ চাপড়ে বলল নীল, ভবিষ্যতে আর কখনো আমাকে এমন রাগিয়ে দিও না, বুঝলে? না হলে পরের বার তোমার অবস্থা এর থেকেও খারাপ হবে। নীলের কথা শুনে গনগনে চোখে তার দিকে তাকিয়ে রইল ফোনটে, কিন্তু মুখে কিছুই বলল না। ফোনটে কি যা কিছু হয়েছে সবটাই অস্বীকার করতে চায়, কিন্তু সেটা তো প্রায় অসম্ভব। ইম্পেরিয়াল ক্যাপিটালের বিত্তশালী লোকেরা ইতিমধ্যেই ফোনটের অবস্থা দেখে ফেলেছে। এখন অভিনয় করেও বিশেষ কোনো লাভ নেই। নীল অবশ্য আগেই আন্দাজ করেছিল যে এমনটা হতে পারে। ফোনটের শরীর থেকে বেরিয়ে আসা আভা সে অনুভব করতে পারছিল। সেই সঙ্গে নন্টের দু চোখে জ্বলতে থাকা প্রতিশোধের আগুনও তার নজর এড়ায়নি। ইম্পেরিয়াল ক্যাপিটালে পা দিয়েই নীল যে নিজের দুটো শত্রু তৈরি করে ফেলেছে তাতে আর কোনো সন্দেহ নেই। নন্টে আর ফোনটে আজ চুপচাপ ক্ষমা চেয়ে চলে গেলেও সুযোগ বুঝে নীলকে পাল্টা আক্রমণ তারা করবে ঠিকই। ঘটনাটা কলকাতায় ঘটলে নীল হয়তো তাদের দুজনকে মেরেই ফেলতো, কিন্তু এই মুহূর্তে সে ইম্পেরিয়াল ক্যাপিটালে। এখানকার নিয়ম কানুন তার এখনো পুরোপুরি জেনে ওঠা হয়নি, তাই নিজের জন্য সমস্যা তৈরি করতে পারে এমন কোনো কাজ করবে না। তবে এত পরিশ্রমের আসল উদ্দেশ্য এখনো সফল হয়নি। মাস্টার ফোনটে তো নিজের ভুল স্বীকার করেছে, নন্টে কি কিছু বলবে না? নিজের ভুরু দুটোকে কপালে তুলে নীল মনে মনে ভাবলো ভবিষ্যতে নন্টে আর ফোনটের পরিবার তার উপর প্রতিশোধ নেবে কিনা পরের কথা, কিন্তু এই মুহূর্তে সত্যিকেই ঢাল বানাতে হবে তাকে, তাতে যাই হয়ে যাক না কেন। বাকি রাতটুকু তুমি আর কি করতে চাও নীল? তোমার মনে হয় না ঝামেলাটা ইতিমধ্যেই বেশ অনেকটা বেড়ে গেছে? আর সহ্য করতে না পেরে কড়া গলায় বলে উঠল মৈনাক দাস। নীল তার সামনেই নন্টে আর ফোনটেকে মেরেছিল। এই মুহূর্তে ছেলে দুটোর অবস্থা সত্যিই খুব খারাপ। মান সম্মান তো তাদের গেছেই। মৈনাক নীলকে থামাতে না বললে হয়তো ছেলে দুটো নিজেদের প্রাণটাও হারাতো। এখনো ছেলে দুটোর কাছে লোকের সহানুভূতি করানোর একটা সুযোগ আছে, কিন্তু মৈনাক চুপ করে গেলে সেই সুযোগটাও তারা হারিয়ে ফেলবে। কাউকে না কাউকে তো নিজের ভুলটা মানতেই হবে, তাই না? নিজের কাঁধটা একটু ঝেড়ে নিয়ে বলল নীল, আমি বিশেষ কিছুই বলতে চাই না, তবে একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। ঝামেলা করতে আমার ভালো না লাগলেও ঝামেলাকে আমি ভয় করি না। কেউ আমার উপর প্রতিশোধ নিতে চাইলে নিতেই পারে, কিন্তু সেটার জন্য উল্টো দিকের মানুষটার পর্যাপ্ত যোগ্যতা থাকা উচিত। না হলে তাদের অবস্থা ওই নন্টে আর ফোনটের মতোই হবে। বুঝতে পারছি নীল, তোমার মধ্যে অনেক সাহস রয়েছে, কিন্তু ভুলে যেও না যে এটা ইম্পেরিয়াল ক্যাপিটালের মাটি, তোমার নিজের গ্রাম নয়। এখানকার পরিবারগুলো সম্পর্কে তুমি কিছুই জানো না। যে কোনো পরিবার ইচ্ছে করলেই তোমাকে মেরে ফেলতে পারে, তাই বাড়াবাড়ি কম করো। তোমার ভাগ্য ভালো যে এই ঘটনার একটা উল্টো পিঠো রয়েছে, না হলে তোমার অবস্থা ওই ধোপার গাধার মতো হতো, না এদিকের না ওদিকে। অতি কষ্টে ঢোক গিলে মনে সাহস জোগাড় করে বলল মৈনাক। এক নিঃশ্বাসে কথাগুলো বললেও প্রচন্ড ভয় করছিল তার। নীল আজ যা তাণ্ডব করেছে তাতেই ওই তিনজনের ভরপেট শিক্ষা হয়ে গেছে। মৈনাক, তোমার গায়ে আমি হাত দেইনি মানে এই নয় যে হাত আমি দিতে পারবো না, বা তোমার গায়ে হাত তুলতে আমি ভয় পাই। জোরে হেসে উঠল নীল। এরকমটা যদি তুমি ভেবে থাকো তাহলে সেটা নেহাতি অলীক কল্পনা। মিস্টার বলরাম সেনাপতি আর তোমার ঠাকুরদার জন্য এখনো তুমি অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছো, না হলে তোমার অবস্থা ওই নন্টে আর ফোনটের মতোই হতো। আমার ধৈর্যের পরীক্ষা নেওয়ার চেষ্টা করো না। আবার নন্টে ফোনটের দিকে তাকালো নীল। আর এই যে তোমরা দুজন, তোমরা কি এখনো আমার সাথে খেলতে চাও? তাহলে নিজেদের বাকি লোকেদেরকেও ডাকতে পারো, তোমাদেরকে আরো একটা সুযোগ আমি দিতে চাই।
তোমাদের ক্ষমতার দৌড় তো দেখলাম, তোমাদের বাড়ির লোকেরও দেখবো। এর এমন কি বড় কথা? কথাটা বলেই নিজের হাত দুটোকে ছড়িয়ে আড়মোড়া ভাঙতে লাগলো নীল। তার সেই অদ্ভুত ভঙ্গি দেখে আশেপাশের সব লোক মনে মনে ভাবতে লাগলো, এই ছেলেটা এলো কোথা থেকে। কয়েক সেকেন্ড পর সোফায় ফিরে গিয়ে নিজের ফোনটা বের করে কাউকে একটা মেসেজ করলো নীল। কি বললে তুমি? কোন রকমের টেবিলের উপর হাত রেখে সর্বশক্তি দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলো নন্টে। তোমার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে এই সুযোগের সদ্ব্যবহার আমি করতে চাই। আমাকে তোমার ফোনটা একবার দাও। ফোনটের অবস্থা নন্টের থেকে বেশি খারাপ হলেও মুহূর্তের জন্য নিজের শরীরের সমস্ত যন্ত্রণা ভুলে গিয়ে এক ঝটকায় উঠে দাঁড়ালো সে। তাদের দুজনের পরিস্থিতি দেখে সবাই বুঝতে পারলো যে খেলা এখনো অনেক বাকি। সত্যি বলতে ঝামেলার আসল শুরুটা হবে এবারেই। নীল কোনো ভুল করছে না তো? কাকে মেসেজ করলো সে? ইম্পেরিয়াল ক্যাপিটালে এমন কে আছে যে তাকে সাহায্য করতে পারে? অপূর্ব ধারাকে কি এই নাইট ক্লাবে দেখার সম্ভাবনা আছে? অপূর্ব আর নীল মিলে কি তবে এদের উচিত শিক্ষা দেবে?